লিসেনার্স, ঘটনাটি ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। নানা ভাই তখন মাঝ বয়সের ছিলেন। ঘরে নানুজান আর ওনাদের দুই ছেলে মেয়ে নিয়ে সংসার। পরবর্তীতে নানুজানের কাছ থেকেই ঘটনাটি শুনেছি আমি এবং আমার অন্যান্য ভাই বোন। নানা ভাই আমাদের গ্রামেরই একজন স্কুলে হেডমাস্টার ছিলেন। ঘটনা অনেক আগের, 1980 সালের দিকের। তো তখন গ্রামে গঞ্জে বিদ্যুতের তেমন প্রচলন ছিল না। বেশিরভাগ মানুষই কুপি বা হারিকেন ব্যবহার করত। নানা ভাইয়ের স্কুল থেকে মাঝে মাঝে ফিরতে দেরি হয়ে যেত। দেরি হয়ে গেলে উনি সেখানে নামাজ আদায় করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করতেন। ওনার কাকা বিদেশ থেকে একটা টর্চ লাইট পাঠিয়েছিলেন ওনার জন্য। সেই টর্চের আলোয় মাঝে মাঝে হতো ওনার পথ চলার সম্বল। ঘটনা সেদিনও নানা ভাই একটু রাত করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় একটা পুরনো বটগাছ পড়ে। দিনের বেলাও জায়গাটা কেমন যেন অন্ধকার অন্ধকার থাকে। একটা জমাট বাঁধা বাতাসের যেন পাক খায়। তখন গ্রামের লোকজন বলতে বেশি মানুষ ছিল না। দেখা যেত পুরো গ্রাম মিলে হয়তো 200 জন মানুষ। তাই সবারই সবার সাথে চেনা জানা ছিল। যাই হোক, নানা ভাই সেই বটগাছের কাছাকাছি আসার সময় হঠাৎ দুটো ছায়ামূর্তির মতো দেখতে পান তিনি। অন্ধকারে হঠাৎ অবয়ব দেখায় তিনি একটু চমকে যান। আস্তে করে আলো ফেলে দেখার চেষ্টা করেন তিনি, কিন্তু কাউকে দেখতে পান না। আলো ফেলার খানিক আগেও যেখানে আওয়াজটা হয়েছিল, আলো ফেলতেই দেখলেন জায়গাটা ফাঁকা। তবে যেখানে আওয়াজ হয়েছিল সেখানে কিছু বটের শাখা নড়ছিল। নানা ভাই জিজ্ঞেস করেন, ওখানে কে আছেন? কিন্তু কোনো সাড়া নেই। এবার নানা ভাই একটু সাহস নিয়ে বুকে দোয়া পরে ফু দিতে লাগলেন। খানিকটা পথ যাওয়ার পর ওনার ভয় আস্তে আস্তে কেটে যেতে লাগলো। এরপর আর খানিকটা গেলেই বাড়ি। নানা ভাই দ্রুত পায়ে পথ চালালেন। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। কে যেন পা হেঁচড়ে হেঁচড়ে হাঁটছে। নানা ভাই ঘুরে পেছন দিকে টর্চ মারলেন। একটা লোক আসছে দূর থেকে। নানা ভাই হেরে গলায় ডাক দিলেন, কে ডাকো বলে, কিন্তু কোনো উত্তর নেই। এদিকে নানা ভাইকে চমকে দিয়ে হঠাৎ সেই মূর্তিটা বাতাসের বেগে সামনে আসতে লাগলো, যেন উড়ে আসছে সেই। এবার নানা ভাই ভয় পেয়ে দৌড় লাগাতে যাবেন, হঠাৎ খেয়াল করলেন মূর্তিটার চোখ এই অন্ধকারও জ্বলজ্বল করছে, অনেকটা পশুর মতো। কিন্তু বলা বাহুল্য, সে সময় ভাল্লুক বা ওই জাতীয় কোনো পশু এমন করে পথে ঘাটে উঠে আসতো না। আর সেই মূর্তিটা একজন স্বাভাবিক মানুষের আকৃতি নিয়েই এগোচ্ছিল। নানা ভাই আর সহ্য করতে পারলেন না, ঝেড়ে দৌড় মারলেন, পেছনে ঘুরে তাকালেন না আর। দৌড় মেরে কিছু দূর যেতেই পিঠে কিছুর ছোঁয়া অনুভব করলেন। ধারালো কোনো কিছুর আঁচড় মনে হলো। নানা ভাই চিৎকার করে আরো জোরে দৌড় লাগালেন। এবার পেছন থেকে সেই মূর্তিটা, হয়তো কারণ সেটি কি ছিল তা নানা ভাই দেখতে পারেননি, এসে ধাক্কা দিয়ে ওনাকে ফেলে দিল। জ্ঞান হারানোর আগে নানা ভাইয়ের শুধু এতটুকুই মনে ছিল। পরদিন ওনাকে পথের পাশের এক ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। ওনার পিঠে রক্তের মাখামাখি। সবাই মিলে ধরাধরি করে বাসায় আনার পর গ্রামের চিকিৎসক ওনাকে প্রাথমিক চিকিৎসা করেন। ওনার পিঠে বড় বড় নখের আঁচড় লক্ষ্য করা যায়। সেগুলো এত গভীর ছিল যে অনেকটা কেটে ভেতরে ঢুকে গিয়েছিল। নানা ভাইকে জরুরিভাবে ঢাকায় এনে চিকিৎসা করা হয়। উনি প্রায় 1 মাস পর সুস্থ হয়ে ওঠেন। এর পরের দিন সেই বটগাছের ডালে একজনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। সেই লোকটা কে ছিল তা ওই গ্রামের মানুষের অজানা। সেই রহস্য অমীমাংসই থেকে যায়। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। 2002 সালের ঘটনা। তখন ক্লাস 6-এ পড়ি। তারিখ কিংবা মাস মনে নেই, তবে দিনটি ছিল বর্ষার কোনো এক বৃহস্পতিবার। বৃহস্পতিবার হওয়ার কারণে স্কুল টিফিন পিরিয়ডে ছুটি হয়ে যায়। আমি, আমার মামাতো ভাই নাহিন এবং আমাদের ক্লাসের এক ছেলে যে আমাদের প্রতিবেশী, নাম রিয়াদ, আমরা একসাথে বাড়ি যাবার জন্য রওনা দিই। নাহিন ভাই আমার থেকে 3 বছরের বড় এবং একই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র ছিল। স্কুল থেকে আমাদের বাড়ি 1.5 কিলোমিটার দূরে হবে এবং আমরা হেঁটে সবসময় যাওয়া আসা করতাম। প্রতিদিনের মতো ওই দিনও যাচ্ছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। অনেক পথ যাওয়ার পর একটা কবরস্থান পড়ে। ওই কবরস্থানে অনেক পুরনো গাছ, যেমন চালতা, বাঁশের ঝাড়, বেশ কিছু গাছ ছিল, যা একটা ভৌতিক পরিবেশ ঘটার জন্য যথেষ্ট ছিল। ওই কবরস্থানে মাঝে মাঝে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটত।
আর ওই দিন আমরা যখন আসছিলাম তখন ছিল মধ্য দুপুর, সময় আনুমানিক 2টা। যখন ওই কবরস্থানের কাছে আসলাম তখন খুব ভয় ভয় লাগছিল। কিছু বুঝে ওঠার আগেই নাহিন ভাইয়ার ব্যবহার পাল্টে যেতে লাগলো। বিকৃত মুখ ভঙ্গি করে আমাদেরকে ভেংসি দিতে থাকে। আমরা খুব দ্রুত হেঁটে কবরস্থান পার করি। সেই সাথে নাহিন ভাই পার হলেও একটু সামনে গিয়ে উনি ওনার ছাতা ভেঙে ফেলে, আর তার কিছুক্ষণ পর বইয়ের ব্যাগ ফেলে দেয়। যাই হোক, আমরা নাহিন ভাইয়ের ছাতা এবং ব্যাগ নিয়ে ওনার পিছন পিছন হাঁটতে থাকি, আর নাহিন ভাই তখন গোঙাতে গোঙাতে হাঁটতে থাকে। কিছু দূর হাঁটার পর একটা 4 রাস্তার মোড় পড়ে। ওইখানে বেশ কিছু দোকান আছে এবং মোড়ের কাছে আসার সাথে সাথেই ভাইয়ার ব্যবহার খুব স্বাভাবিক হয়ে যায়। আর আমরা মনে করেছিলাম নাহিন ভাই বুঝি এতক্ষণ আমাদের সাথে মজা করছিলেন। নাহিন ভাই রিয়াদকে দিয়ে দোকান থেকে 3টা কলা আনায়, এরপর আমাদেরকেও একটা করে কলা দেয়। রিয়াদের ভয় তখনও কাটেনি, তাই সে অনেক ঘুরে অন্য রাস্তা দিয়ে বাড়ি যেতে চায়, যাতে আমাদের সাথে তার যেতে না হয়। রিয়াদ চলে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে নাহিন ভাই তাকে দেয়া কলাটি নিয়ে নেয়। এরপর আমার কলাটাও সে নিয়ে নেয়, আর সে বলেন তার অনেক ক্ষুধা লেগেছে, উনি খাবেন। এরপর আমি আর নাহিন ভাই হাঁটতে শুরু করি। দোকানগুলো পার হয়ে একটু সামনে আসতে আসতেই নাহিন ভাই কলার খোসা না ফেলেই কলা খাওয়া শুরু করে। আমি খুব অবাক হয়ে যাই, আর এরকম করার কারণটা আমি তার কাছে জানতে চাই। তার উত্তরে উনি ওনার মুখ থেকে থুতুর মতো করে আমার মুখের দিকে কলাগুলো মারেন। আমার হাতে ছাতা থাকায় ছাতা দিয়ে নিজেকে রক্ষা করি। আশেপাশে কোনো বাড়ি না থাকায় আমি খুব ভয় পেয়ে যাই। রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলে আমি তাদের সাহায্যের জন্য চেষ্টা করলেও কেউ আমাকে সাহায্য করেনি, যার কারণে আমি পুরো ভয় পেয়ে যাই। আমি যখন গাড়ির মানুষগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতাম, নাহিন ভাই তখন রাস্তার পাশের খালের দিকে নেমে যেত এবং আমাকে ভেংচি দিয়ে ভয় দেখাতো। এভাবে একটু হাঁটার পর একটা ব্রিজ পড়ল। সেই ব্রিজটা ছিল আরো ভয়ঙ্কর। আজ থেকে প্রায় 80 বছর আগে ওই ব্রিজের নিচে একজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছিল। সে থেকে ওই ব্রিজের নাম রণখোলা পুল ছিল। ব্রিজের আশেপাশে ছিল বেশ কিছু তাল গাছ সহ অনেকগুলো পুরনো গাছ। এলাকার মানুষজন অমাবস্যা, গভীর রাত কিংবা মধ্য দুপুরে প্রায় 10-12 থেকে ফিট লম্বা সাদা কাপড় পরা কি জানি দেখতো। যাই হোক, ব্রিজে ওঠা মাত্র নাহিন ভাই আমার গলা চেপে ধরলো। এমনিতেই ছিলাম ভয়ে অস্থির, তার উপরে এ পরিস্থিতিতে আরো ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সাথে ওনার বিকৃত মুখভঙ্গি। ধীরে ধীরে আমার শ্বাস নিতে সমস্যা শুরু হলো। ব্রিজের রেলিংয়ের একটা পাশ ছিল ভাঙা, তো নাহিন ভাই আমাকে ওই রেলিংয়ের জায়গা দিয়ে এক হাতে সম্পূর্ণ শূন্য করে ব্রিজের বাহিরের অংশে নিয়ে গেল। তারপর আবার নিয়ে এলেন ব্রিজের উপর। ভাইয়া বাম হাত দিয়ে হেলিয়ে আমাকে ধরেছিলেন তার ডান হাত দিয়ে। কিছুক্ষণের জন্য আমাকে ব্রিজের উপর ছেড়ে দিয়েছিলেন, আর আমি বুক ভরে নিঃশ্বাস নিতে থাকি। আমার ভাগ্য ভালো, উনি আমাকে ফেলে দেননি। ফেলে দিলে আমি হয়তো কখনো এই পৃথিবীর আলোর মুখ দেখতে পেতাম না, কেননা ব্রিজের ঠিক নিচেই ছিল মাছ ধরার জন্য বেশ কিছু পুঁতে রাখা কঞ্চি। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই নাহিন ভাই আমাকে আবার আগের মতো শূন্যে তুলে ব্রিজের বাহিরে নিয়ে যায় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া শুরু করলে আবার ব্রিজের উপর নিয়ে আসে। এবার আমি অল্প একটু নিঃশ্বাস নিয়ে নাহিন ভাইয়াকে শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে একটা ধাক্কা দিয়ে জোরে বাইরের দিকে একটা দৌড় দেই। প্রায় 500 গজ আসার পর পিছনে ফিরে শুধু একবার তাকিয়েছিলাম। দেখলাম ভাইয়া খুব স্বাভাবিকভাবে আমাকে হাত ইশারা করে ডাকছিলেন। আমাদের বাসা আর নানুর বাসা পাশাপাশি ছিল বলে আমি আমাদের বাসায় যাওয়ার আগে নানুর বাসায় গিয়ে সবাইকে ব্যাপারটা জানাই। সবাই আমাকে তৎক্ষণাৎ আগুনের পাশে বসায়, আর আমার বড় মামা মানে নাহিন ভাইয়ার আব্বু নাহিন ভাইয়াকে গিয়ে ওই ব্রিজের উপর থেকে নিয়ে আসে। তারপর আমাদের এলাকার এক ব্যক্তি যিনি এসব প্যারানর্মাল কেস সমাধান করে থাকেন, উনি এসে ভাইয়াকে একটা তাবিজ দিয়ে দেন। এরপর থেকে নাহিম ভাইয়ার কোনো সমস্যা না হলেও উনি খুব ভয় পেতেন। এটি একটি সত্য ঘটনা, বিশ্বাস করা কিংবা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। বেশ কিছুদিন আগের কথা, আমি তখন দিনাজপুরের কসবা এলাকায় থাকতাম। ওখানে একটা মিশন আছে। মিশনের দক্ষিণ দিকে তাদের নিজস্ব একটা কবরস্থান আছে। এরপরই একটা আমবাগান। দিনের বেলাও বেশ একটা অন্ধকার অন্ধকার ভাব থাকতো। পশ্চিম দিকে একটা ঘাগরা মানে ক্যানেল ছিল। দিনের বেলাতেই ঘাগরার পাশ দিয়ে নাদুস নদুস শিয়ালের আনাগোনা চোখে পড়তো। এগুলো মানুষ দেখলেও ভয় পেত না।
এর অবশ্য কারণও ছিল। আর একটু পশ্চিমে এগোতি কাঞ্চন নদী। সারা বছরই নদীটা মরে থাকতো, শুধু বর্ষাকালে পুনর্যৌবনা হয়ে আশেপাশের এলাকা বানে ভাসাতো। ওই নদীর পাড়েই ছিল হিন্দুদের শ্মশান ঘাট, বিত্তবানদের শবদেহ বেলকাঠ, ধূপ ও ঘি ঢেলে পোড়ানো হতো। আগুন দেওয়ার পর শবদেহ মাঝে মাঝে উঠে বসত, তখন বাঁশ দিয়ে পিটিয়ে আবার সব দেহটিকে শুইয়ে দেওয়া হতো। কার্যকারণ জানা থাকলেও একাকী অন্ধকার রাতে বিষয়টি মনে পড়লে গায়ে কাটা দিয়ে ওঠে। দরিদ্রদের শবদেহ কোনো মতে একটু মুখাগিন্নি করেই নদীতে ভাসিয়ে দেওয়া হতো। এই লাশগুলি প্রায় নদীর পাড়ে আটকে ভেসে থাকতো, আর শিয়ালগুলি মহা সমারোহে তাই দিয়ে ভরি বসটা সেরে নিত। বলে এদের ভাবখানা ছিল এমন, যারে আমি খাই তারা আমি ডুবাইমো। আমবাগানের পূর্ব দিকেও একটা বিরাট গণকবরস্থান আছে। শিয়ালগুলি মাঝে মাঝে এখানকার কবর থেকেও লাশ তুলে ফেলতো। এই কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা গেছে দক্ষিণ দিকে। ওই রাস্তা থেকেই একটা শাখা রাস্তা গেছে পূর্ব দিকে। এই রাস্তা দিয়ে কসবা থেকে পুলহাট যাওয়া যায় এবং ওই দিক দিয়েই পর্যটন স্থান রামসাগর যাওয়া যায়। এই শাখা রাস্তার দুপাশে নিবিড় ঘনরা আমবাগান ছিল। এই রাস্তা দিয়ে কিছু দূর গেলে বাম দিকে একটা বিরাট অশ্বত্থ গাছ এবং পাশে একটি বকুল ফুলের গাছ ছিল, এবং এই অশ্বত্থ গাছের নিচেই কয়েকটি কবর, সম্ভবত একটি পারিবারিক কবরস্থান ছিল। এরপরেই ছিল আমার এক বন্ধুর বাসা। প্রায় বন্ধুর বাসায় যাওয়ার পথে রাস্তার উপর বিছিয়ে থাকা বকুল ফুল কুড়িয়ে পকেটে রেখে দিতাম এবং সারাক্ষণ ফুলের সৌরভ উপভোগ করতাম। বকুল ফুল শুকিয়ে গেলেও সৌরভ ছড়ায়। ফুলকার কুড়াবার সময় ছাড়াও এই পথে যেতে আসতে প্রায় একটা পাগলকে দেখতাম গোরস্থানের ঘাস বাছছে। কবরগুলো ছিল ফ্ল্যাট, কারণ কালের প্রবাহে মাটির উচ্চতা সমতল হয়ে গিয়েছিল। পাগলটা কবরের চারপাশের ঘাস তুলে ফেলে শুধু কবরের উপর আয়তকার করে ঘাস রেখে দিত। ফলে কবরগুলির অবস্থান বোঝা যেত এবং কবরস্থানটিকে অনেকগুলি আয়তক্ষেত্রের সমাহার বলে মনে হতো। শুনেছিলাম পাগলটির স্ত্রীর কবরও ওইখানে ছিল। স্ত্রীকে ভীষণ ভালোবাসত, তাই স্ত্রীর মৃত্যুর পরও তার কবরের পাশেই সারাক্ষণ বসে থাকতো। ভোরবেলা ওই পথে গেলে পাগলটিকে হয় ঘাস ছাড়তে দেখতাম, না হয় ছোট একটা শলা ঝাড়ু দিয়ে কবরস্থানটিকে ঝাড়ু দিতে দেখতাম, আর না হয় দেখতাম একটা কাঠি দিয়ে মাটিতে আঁকিবুকি কাটছে। কি জানি, হয়তো বা প্রাণপ্রিয় স্ত্রীকে মনের সব মাধুরী মিশিয়ে পত্র লিখত। আর কিছু করার না থাকলে ওই অশ্বত্থ গাছের নিচেই ঝিম মেরে বসে থাকতো। কিন্তু রাতের বেলা পাগলটিকে কবরস্থানের আশেপাশে কখনো দেখিনি। কোথায় যেত, কোথায় থাকতো জানতাম না। একদিন বন্ধুর বাসায় আড্ডা দিতে দিতে বেশ রাত হয়ে গেল। এদিকে বন্ধুর মা, মানে খালাম্মা, খালি মুখে আসতে দিতে চাইলেন না। রাতের খাবার খেয়ে আসতেই হবে, কি আর করা। স্নেহের দাবির কাছে পরাভূত হয়ে খাওয়ার জন্য রয়ে গেলাম। সেদিন ছিল চাঁদনি রাত, চৈত্র মাসের শেষ দিকের পূর্ণিমা রাত। আকাশে ভরা জ্যোৎস্নার বান, আম গাছের শাখা প্রশাখায় পাতায় হালকা বাতাসের দোলায় চাঁদের আলোর ঝিকিমিকি, কিন্তু গাছের নিচের ছায়ায় গভীর অন্ধকার। একসময় রান্না শেষ করে খালাম্মা খেতে ডাকলেন। খুবই মজা করে মুরগির মাংস এবং কাঁচা আমের টুকরো দেওয়া টক মুসুরি ডাল দিয়ে পেট ভরে খেয়ে উঠলাম। এরপর যাওয়ার পালা। বন্ধু গেট পর্যন্ত এগিয়ে দিল, তারপর সাইকেলে চেপে রওনা দিলাম। রাত তখন প্রায় 11:30। একটু সামনেই ফুলের বাগান, সেখানে ফুল ফুটেছে অনেক ধরনের। ফুলের মিশ্র সৌরভ, আর বাগানের নিচে গা ছমছম করা গাঢ় অন্ধকার। চারিদিকে নীরব নিথর শুনশান পরিবেশ। শুধু মাঝে মাঝে বয়ে যাওয়া হাওয়ায় পাতার মরমর শব্দে মনে হয় যেন গাছগুলি জীবন্ত হয়ে বাক্যালাপ করছে, অথবা এই আদম সন্তানের সাইকেলের শব্দে আলাপে বিঘ্ন ঘটায় মাথা ঝাঁকিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সোজা চলে আসবো তা না, কবরস্থানটার কাছে এসে আপনা আপনি চোখ চলে গেল। ওষুধ গাছটার গোড়ার দিকে দেখলাম সাদা কাপড়, কালো পাড়ের শাড়ি পরা, ঘোমটা দেওয়া এক ফর্সা সুন্দরী মহিলা বসে আছেন। আমি চমকে উঠে দমকে গেলাম পুরাপুরি, নিজের অজান্তেই। না হলে আমার আরো জোরে সাইকেল চালিয়ে চলে আসার কথা। আমি আমার মধ্য থেকে হারিয়ে গেলাম। সমস্ত শরীর প্রচণ্ড গরমে উত্তপ্ত হয়ে উঠল। গায়ের চামড়া মনে হচ্ছিল যেন আগুনে পুড়ে যাচ্ছে। মনে হলো বাতাস বন্ধ হয়ে গেছে, দম আটকে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। এত রাতে এই কবরস্থানের অশ্বত্থ গাছের গোড়ায় এমন মহিলা এলো কোথা থেকে? আমি বা না চলে গিয়ে দাঁড়িয়ে আছি কেন? শত চেষ্টাতেও সাইকেলে প্যাডেল মারতে পারছি না কেন? কে এত শক্ত করে সাইকেল আটকে রেখেছে? আবার তাকালাম, দেখলাম বাতাসে ঘোমটাটা ফুলে ফুলে উঠছে। আতঙ্কে আমার দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আবার তাকালাম,
মনে হলো পাগলটার বউ। কেন পাগলটারই বউ মনে হলো জানি না, হয়তো মনে হওয়ার জন্য আমার উপর কেউ প্রভাব বিস্তার করেছিল। দিনের বেলা আলো আর লোক চলাচলের কারণে স্বামীর সাথে দেখা করতো না, রাতের নির্জনতায় এসে স্বামীর সাথে দেখা করতে এসেছে সম্ভবত। আবার যখন তাকালাম মনে হলো মহিলাটা কেঁপে কেঁপে ডানে কাঁধ হচ্ছে, বামে কাঁধ হচ্ছে। এক সময় কাঁপতে কাঁপতে মাটিতে উপুর হয়ে পড়ল সিজদা দেওয়ার ভঙ্গিতে। এরপর আবার উঠল এবং চিৎ হয়ে পড়ল। লাঠি দিয়ে জাজিমের উপর আঘাত করলে জাজিম যেভাবে কেঁপে কেঁপে ওঠে, মহিলার কাঁপন ছিল ওই রকম। মনে হচ্ছিল কেউ লাঠি বা বাঁশ দিয়ে মহিলাটিকে ভয়ানকভাবে আঘাত করছে। মনে হলো শ্মশানে উঠে বসা লাশকে যেন বাঁশ দিয়ে পিটিয়ে শোয়ানো হলো। ঘুমের মধ্যে মানুষকে বোবাই ধরলে মানুষ যেমন অসহায় হয়ে পড়ে, হাত পা নাড়ানো যায় না, আমার অবস্থা যেন হয়েছে তেমন। নড়তে চড়তে পারছি না, অথচ চলচ্চিত্রের মতো সামনে দিয়ে বয়ে যাওয়া ঘটনাগুলি দেখছি। আসলে মহিলাটাকে কি জীবদ্দশায় পিটিয়ে মারা হয়েছে, আমাকে কি সেই ঘটনার সাক্ষী করার চেষ্টা করছেন? পাগলটা কি অনুতাপের যন্ত্রণা আর পাপের বোঝা সইতে না পেরে পাগল হয়ে গেছে? তাই অচেতন মনের নির্দেশে বারবার স্ত্রীর কবরের কাছে ফিরে আসে। দেখলাম কোথাও কেউ নেই। আকাশে বাদুরের ডানা ঝাপটানোর শব্দ, কাছে দেবদারু গাছের পাকা ফল খাওয়ার প্রতিযোগিতায় হুটোপটি আর ক্যাচ ক্যাচ শব্দ। চারিদিকের অন্ধকারে জোনাকি পোকার আলোর ঝিকিমিকি। গোটা দুই এক ছুচোর একটা মরা ব্যাঙের ভাগ নিয়ে লড়াই আর ঝগড়াঝাটি, সব কিছুই স্বাভাবিক। তাহলে আমি এখানে দাঁড়িয়ে কেন? প্রাকৃতিক স্বাভাবিক দৃশ্য আমার অবশ ভাবটি ধীরে ধীরে কাটিয়ে দিল। বুকে কাঁপুনি নিয়ে আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাসায় ফিরলাম। ঘড়িতে তখন রাত 1:45, অথচ বন্ধুর বাসা সাইকেল 10 মিনিটে পথ। তাহলে এতক্ষণ ধরে আমি কি করলাম? কোথায় ছিলাম? নাকি অন্য কোনো জগতের ঘটে যাওয়া কোনো দৃশ্যে রিপ্লে দেখছিলাম? কিছুই ভেবে পাচ্ছিলাম না। এটা কি হলো, কেন হলো? আতঙ্কে আমি মারাও যেতে পারতাম। আসলে পূর্বের ঘটে যাওয়া কোনো ঘটনার সাক্ষী করার জন্যই কি এটা প্রকৃতির কোনো খেলা ছিল? লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন ইব্রাহিম। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম ইব্রাহিম, গাজীপুরে থাকি, আর ঘটনাটা ঘটেছে মূলত নরসিংদীতে। আমরা যখন নরসিংদীতে থাকতাম তখন আমার মামাতো ভাই 2 জন এবং আমি এক রুমেই থাকতাম। তো আমরা অনেক রাত জেগে থাকতাম, কারণ আমরা রাত জেগে থাকতেই পছন্দ করতাম। আর রাতে আমরা তাস দাবা খেলতাম। তো প্রতিদিনের মতো সেদিন, অর্থাৎ ঘটনার দিন বিকেলে আমি এবং আমার মামাতো ভাই নাজমুল ক্ষেতের পাশ দিয়ে আসছিলাম। আসার সময় দেখতে পেলাম ক্ষেতের একেবারে মধ্যে কতগুলো আখ বা গেন্ডারি গাছ। তখন নাজমুল বলল, পিছন থেকে যে ইব্রাহিম, দেখ কতগুলো গেন্ডারি গাছ। আমি বললাম চলো 2 জনে মিলে 2টা নিয়ে আসি। যখন ক্ষেতের নিচে তাকালাম তখন দেখি কে যেন ঘাস কাটতেছে। এটা দেখে আমি বললাম, খেতে তো মানুষ আছে, রাতে আসতে হবে। বলে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করি, আমরা 3 জন তৈরি হচ্ছি। তখন নাজমুল বলতেছে আখের কথা। তখন আমি রোমানকে, মানে আমার মামাতো ভাই কে বললাম, চলো যাই 3 জন মিলে 6-7টা নিয়ে আসবো আমরা। তখন রাত 10টার মতো হবে, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। বের হলাম, হাতে মাত্র একটা ছোট টর্চ লাইট। খেতে যাওয়ার আগে একটা শ্যালো মেশিন পরে, যা দিয়ে খেতে পানি দেওয়া হয়। আমি ছিলাম প্রথমে, মাঝে ছিল রোমান, পিছনে ছিল নাজমুল। কথা বলার সময় আমি পেছনে নাজমুলের দিকে তাকানোর সময় চোখ পড়ল শ্যালো মেশিনের দিকে। তখন আমি দেখলাম যে শ্যালো মেশিনের পানি যেই জায়গায় পড়ে ঠিক সেইখানে কিন্তু গর্ত হয়ে যায়। গর্ত থেকে কতগুলো ছেলে, 12 থেকে 14 বছরের মতো হবে, প্রায় 10 থেকে 12 জন, কত কষ্ট করে হামাগুড়ি দিয়ে রাস্তায় উঠতেছে। এবং সবাই যখন রাস্তায় এসে সিরিয়ালভাবে দাঁড়ালো, জাস্ট সেই মুহূর্তে সবার হাতে একটা মোমবাতি চলে আসলো। আর তারা আমাদের আগেই হেঁটে ঠিক ওই ক্ষেত এবং ঠিক আখের কাছে চলে গেল। আমি 2 জনকেই তা ডাক দিয়ে দেখালাম এবং বললাম, চলো আমরা ঘরে ফিরে যাই। আমরা ঘরে ফিরে আসলাম, কিন্তু বুঝতে পারলাম না তারা কে ছিল এবং কেন এসেছিল, আর সেই বিকেলের লোকটা কে ছিল। একটা বিষয় হলো কি, তারা ছিল পাঞ্জাবি পরে এবং হাতের মোমবাতিগুলো জ্বলছিল। এটাই ছিল আমার সেদিনের ঘটনা। তাছাড়াও কিছু ঘটনা আমার জীবনে ঘটেছে, অন্য একদিন আরেকটা ঘটনা শেয়ার করব। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব।
ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। নওগাঁ জেলার রানীনগর থানাটির নাম আপনারা শুনে থাকবেন। 2005 সালের ঘটনা। সর্বহারা নামের দলটি প্রতিনিয়ত মানুষ খুন করত। তাদের মাঝে একজন সাখাওয়াতকে 11 জানুয়ারি 5টা থেকে 8টার সময় গলা কেটে খুন করে। রাত 12টার দিকে তার লাশটি মর্গে পৌঁছে। লাশটি ফেরত আনার জন্য গাড়ি খোঁজার জন্য বাহির হলে গাড়ি মিলানো একসময় অসম্ভব হয়ে পড়ে। অবশেষে একজন ডোম বলে আনিস রহমানের কথা, একটি লোককে বলে চেষ্টা করতে। আনিসকে যখন পাওয়া গেল রাত তখন 12:30 মতো হবে। এখানে বলা দরকার আনিস রহমানের বয়স 50 বছর। সে ভটভটি চালক, আর সে শুধু এ ধরনের লাশ বহন করত এবং মোটা অঙ্কের টাকা নিত। কিন্তু সাখাওয়াতকে বহন করায় তার জীবনে অভিশপ্ত অধ্যায় হবে তা আনিস রহমানের জানা ছিল না। আনিস রহমানকে সাখাওয়াতের লাশটি উঠিয়ে দেওয়া হলো বাঁশের তৈরি বিছানা দিয়ে মুড়ে দিয়ে। গাড়িটি যখন ছাড়ার জন্য আনিস রহমানকে বলা হলো, রাত তখন প্রায় 2টা। ইঞ্জিনটি যখন চালু করতে গেল অনেক টাইট হয়ে আছে ইঞ্জিনের চাকা। আনিস তো চালু করতেই পারলেন না। যারা লাশটি নিয়ে এসেছিলেন তাদের মধ্যে 2-3 জনও পারলেন না। এরপর আনিস হঠাৎ দেখলেন চাকার সাথে হাতটি আটকে আছে, সেজন্য চালু হচ্ছিল না। তো হাতটি তালায় খুলে ভিতরে দিয়ে গোল করে তালায় বেঁধে দেওয়া হলো। তারপর মেশিনটি চালু করে যাত্রা শুরু করলেন। রাত তখন 2:30 দিকে। যে লোকটি শুধু লাশ বহন করেন সে যে খুব সাহসী হবেন তো এটা বলার অবকাশ রাখে না। কেউ নেই গাড়িতে। লাশকে নিতে যারা গিয়েছিলেন ভয়ে কেউ গাড়ির সঙ্গে আসেননি। মর্গে থেকে গাড়িটি রাস্তায় চলা শুরু করলো। শহরের মধ্য রাস্তা, মানুষ শূন্য, আর কুয়াশায় রাস্তার লাইটগুলো মৃদু দেখাচ্ছে। যে নদীটি নওগাঁ শহরকে 2 ভাগে ভাগ করেছে, সে নদীর উপরে ব্রিজের মাঝামাঝি জায়গায় আস্তে আনিস গাড়িতে কিছুটা ঝাঁকুনি অনুভব করলো। তিনি গাড়ি থামালেন, মৃদু আলো পিছন ফিরে দেখলেন লাশের বাঁধনগুলো খুলে গেছে। উঠে এসে শক্ত করে বাঁধলেন লাশটিকে, আবার পথ চলা শুরু করলেন। বৃষ্টি পার হতে না হতে আবারও সেই ঝাঁকুনি, আবারও পিছন ফিরে দেখলেন না, সব ঠিক আছে। পথ চলা শুরু করলেন। সান্তাহার নবীনগর যে রাস্তা আছে সে পথটি ধরে। বাতাস বইছে, শীতের প্রকোপও বেশ। মাঝে মাঝে কুয়াশা যেন একদম ঘিরে ফেলেছে। 5 মিটারও কম দৃষ্টিসীমানা। খুব ধীরে গাড়ি নিয়ে আসতে বাধ্য আনিস। গাড়িটি সান্তাহারে সাইলো আসতেই প্রচণ্ড ঝাঁকুনি, ঝড়ের মতো বাতাস, আর কুয়াশায় নিজের হাতটি দেখতে পাচ্ছে না আনিস। সাহসী মানুষ তারপরও ভয় পেয়ে গেলেন। শুরু করলেন যতটুকু দোয়া জানে তা পড়তে। গাড়িটি থামিয়ে গাড়ি থেকে না নেমে বসে থাকলেন। এবার অনুভব করলেন গাড়ির উপর অনেক ভারী কিছুর অস্তিত্বের। পিছনে না ফিরে দোয়া কালাম পড়তে লাগলেন। 10 মিনিট পর আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে গেল, কুয়াশাও কেটে গেল। পিছনে না ফিরেই ভটভটি চালাতে শুরু করলেন। কিন্তু গাড়িটা যেতে চায় না, যেন 10-15 মন ওজনের কিছু টানছেন গাড়িটাতে। এক সময় ভারী বস্তুটি মনে হয় উদাও হলো। গাড়িটি স্বাভাবিক গতিতে চলতে শুরু করলো। রক্তদয় বিলের পাশ দিয়ে চলছে ভটভটি। মিনিট 15 পরে হালহালিয়া স্টেশনের কাছে পৌঁছাতেই ইঞ্জিনটি বন্ধ হবার উপক্রম। কি হলো দেখার জন্য ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখলেন ওই হাতটি ইঞ্জিনের চাকার ওই জায়গায় আটকে আছে। আনিস এত ভয় পেল যে শীতেও তার সমস্ত শরীর ঘেমে উঠল। হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। মনে সাহস নেবার চেষ্টা করেছে সে। মনে মনে ভাবে অনেক লাশ তো ওই গাড়ি করে নিয়ে গিয়েছি, তাহলে ভয় কি? সাহস করে যখন পিছনে ফিরল দেখলো একটি কালো অথবা কালচে বিলের মধ্যে চলে গেল। যখন আলোটি যাচ্ছিল তখন পানিতে শব্দ হচ্ছিল, স্পষ্ট শুনতে পেল আনিস। তারপর লাশের দিকে চোখ যেতেই আবারও আটকে উঠল আনিস। 3টা বাঁধনই খোলা আর বুকের মাঝে রক্ত ভেজা, কিন্তু এ রক্ত একেবারে তাজা। 7-5 না ভেবে শুধু এইটুকুই ভাবলো এখানে থাকলে মৃত্যু তার হবেই। দৌড় দিয়ে যাবার রাস্তাও নেই। সাহস নিয়ে হাতটি ভিতরে দিয়ে আরো শক্ত করে বাঁধলেন। শুরু করলেন গাড়ি চালানো। গাড়ি এসে পৌঁছালো রানীনগরে। দেখলেন কিছু মানুষ ঘুমাচ্ছে। গাড়ি থামিয়ে বসে রইলেন 30 মিনিটের মতো। এর মাঝে প্রস্রাব করেন রেল লাইনের পাশে। আনিসের মনে হলো আর একটু পরেই ফজরের আজান হবে, তাই আবারও ভটভটি চালু করে যাত্রা শুরু করলেন। রানীনগর পর ব্রিটিশ আমলের করা একটি ব্রিজ, হাতিসুরার ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটি রক্তদয়ের বিলের শেষ সীমানা। গাড়ি যখন সেখানে পৌঁছালো ব্রিজের কাছে আসতেই সাইলোতে পরিবেশটি হয়েছিল ঠিক সেই রকমই হলো। এবারও চারিদিকে তো কুয়াশা যে ভটভটির লাইট জ্বলছে কিনা বোঝার কোনো উপায় নেই। হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করলো আনিস।
সমস্ত শিরা উপশিরা চোখ কান সবকিছু দিয়ে গরম বাতাস বাহির হতে শুরু করলো। কি করবে ভেবে পাচ্ছেন না। আস্তে আস্তে স্পর্শটি আনিসের বুকের দিকে আসছে। হাত দিয়ে ধরে দেখলো সেই হাতটি তার গলার দিকে এগোচ্ছে। শত চেষ্টা করেও থামাতে পারছে না। গাড়িটিও একবার থেমে গেল। হাতটি আটকাতে পারছে না। এবার পিছনে ফিরে দেখলো লাশটি বসে থেকে তাকে ধরে আছে। দু চোখে কিছু নেই, রক্ত গড়াচ্ছে, বুকটাও ফাঁকা। লাশের বসে থাকা দেখেই আনিসের প্রাণ বাহির হবার উপক্রম। দম বন্ধ হয়ে আসছে। শেষ চেষ্টায় দু হাত দিয়ে হাতটি ঝাঁকি মারলো আনিস। হাতটি সরে গেল। সঙ্গে সঙ্গে পিছে এত জোড়া থাপ্পড় মারলো আনিস বাবা মা বলে চিৎকার করতে লাগলো। এরপর আরও এক থাপ্পড় মারলো গাড়িতে। আনিস অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল 13 দিন অতিবাহিত হয়ে গেছে রাজশাহী মেডিকেল হাসপাতালে। বুকে পিঠে ব্যান্ডেজ। আরও কিছুদিন পর বাড়ি ফিরে আসলেন আনিস। আমি সহ অনেক লোক তাকে দেখার জন্য ভিড় করেছিল। আনিস রহমানের পিঠে এক থাবা মাংস নেই, আর তার বুকে এবং তার পাশে আগুন পড়ে গেলে যেরকম হয় সেরকম ক্ষত। এ কথাগুলো ছিল আনিস রহমানের। সে আর কোনোদিন গাড়িতে লাশ বহন করেননি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটা 2008 সালের। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে শহর এলাকায় একটা 5 তলা অ্যাপার্টমেন্টের 2nd ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার প্রায় কয়েকদিনের মধ্যেই আমার বাড়ির ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরা উঠত। একদিন বিকেলে হঠাৎ করেই এক মেয়ের সাথে পরিচয় হলো আমার। মেয়েটির নাম ছিল ইনসা। মেয়েটি আমাকে জানালো ইনসা নামের অর্থ সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার আর মাঝারি গড়নের। আর ওর ফ্যামিলি নাকি 3 বছর ধরে এই ফ্ল্যাটেই 5 তলায় ভাড়া থাকে। তার মানে এই বাড়ির প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানে নতুন এসেছি। সে আমাকে বলল আমাকে সে প্রথম দিনই দেখেছে, আর আমার 6 বছরের ছোট ভাইটার কাছ থেকে আমার নাম জেনেছে। এই বলে সে হাসতে শুরু করলো। ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে আমার কথা হলো। এইভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায় আমরা কথা বলতাম। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অসম্ভব সুন্দর ছিল, আর সেটা ছিল মাটির কারুকাজের। দেখতে অনেকটা কলার মোচার মতো। এত সুন্দর একটা শোপিস পেয়ে আমি খুব খুশি হয়ে গেলাম। ইনসা আমাকে বলল এটা খুব যত্ন করে রেখে দিতে, আর বাসার কাউকে যেন আমি না দেখাই। আমি কাউকে না জানিয়ে সেটাকে আমার রুমের ওয়ার্ড্রপে রেখে দিলাম। কিন্তু এরপর থেকেই সব ঝামেলা শুরু হলো। এক সময় আমি মেয়েটির সাথে খুবই ঘনিষ্ঠ হতে থাকলাম, এবং আমি প্রায় সারা রাতই মেয়েটির সাথে ফোনে কথা বলতে থাকি। এমন একটা সময় আসলো যখন আমি মেয়েটিকে ছাড়া বাঁচতে পারবো না। এমন একটা সময় আসলো যখন আমি মেয়েটির সাথে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না। মাঝে মাঝে আমরা রাত 2টা 3টা পর্যন্ত কথা বলতাম, আর কথা বলতে বলতে এক সময় আমরা ছাদে চলে যেতাম দেখা করার জন্য। কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি সে কিভাবে ছাদে আসতো। এভাবে প্রায় 1 মাস চলে গেল। হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো, আর কি জানি বলতে চাইলো। আমি জিজ্ঞাসা করলাম তাকে, কিন্তু সে কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য গন্ধ ছড়িয়ে পড়েছে। গন্ধটা আমার খুব পরিচিত বলে মনে হলো, কিন্তু মনে করতে পারছিলাম না আমি। গন্ধটা খুব হালকা, কিন্তু অনেক দূর চলে যাওয়ার মতো একটা গন্ধ। তারপর ঘরের কোণায় তাকিয়ে দেখলাম সুন্দর যে শোপিস ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলাম। মাটির সেই শোপিসটার ভেতরের গায়ে খুব সূক্ষ্মভাবে ছোট করে কিছু লেখা আর কিছু প্রতীক খোদাই করা ছিল। আমি আমার মাকে গিফটের লেখা ও প্রতীকগুলির কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেটাও আমি বললাম। মা অবাক হলেন আর রাগ করলেন আমার উপর। তিনি সেগুলো দেখতে চাইলেন, আর দেখে সব কিছু বুঝতে পারলেন। ওইদিকে ইনসাও আজকে ফোন ধরছিল না। আমি ছাদে উঠে ইনসাকে ফোন দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এই প্রথম ওর নাম্বারটা বন্ধ পেলাম। পরদিন মা একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন, আর হুজুরকে এসে সব রহস্যের জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলো দেখে সব কিছু বুঝতে পারলেন। তিনি বললেন আমার সাথে এক মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল। তিনি আমার উপর পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির মাধ্যমে।
আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে আমার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। আর আমার মা আমাকে যেটা বলল সেটা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। মা বলল এই বিল্ডিং হওয়ার পর থেকে এই ফ্ল্যাটের 5 তলায় কোনো ভাড়াটিয়াই টিকতে পারে না, তাই ওটা এখন খালি পড়ে থাকে। আমি বিশ্বাস করতে পারিনি। আমি দৌড় দিয়ে 5 তলায় উঠে যাই, আর সেখানে গিয়ে দেখি এই প্রথমবারের মতো গেটে তালা ঝুলছে। তাহলে কি আমি এতদিন ওটা দেখতে পাইনি? আমি এতদিন কিসের ঘোরের মধ্যে ছিলাম আমি জানি না। আমার ভাই এই যাত্রায় বেঁচে গেল। তারপর আমি আর কোনো দিন ওই নাম্বার খোলা পাইনি। পরে আমি কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্ট করে জানতে পারি যে এই নম্বরে আসলে কোনো ইউজার নেই। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি, তাই তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমাদের গ্রামটা তখন বেশ ফাঁকা ছিল। পুরো গ্রামে 20টা বাড়ি ছিল কিনা সন্দেহ। যেহেতু বাড়ি কম, অতএব মানুষও কম হবে, এটাই তো স্বাভাবিক। কোনো কোলাহল নেই, নীরব নিস্তব্ধ চারিদিক। দিনে দুপুরে হাঁটাচলা করতেই কেমন যেন ভয় ভয় করত। বিশেষ করে আমাদের গ্রামে বড় বড় কয়েকটা গাছ ছিল, গাব গাছ, বট গাছ ইত্যাদি। আমরা এসব গাছের ধারে কাছেও যেতাম না, কারণ মা বাবা সব সময় আমাদেরকে সতর্ক করে দিতেন এইসব গাছে নাকি ভূত থাকে, সুযোগ পেলেই ঘাড় মটকে দিতে পারে। মা বাবার কথা যে সত্য সেটা বোঝা যেত গাছগুলোর ডালপালার দিকে তাকালেই। কি বড় বড় ডালপালা ছিল। আমাদের পাশের বাড়িতে একটা ছেলে বেড়াতে আসতো প্রায়। ছেলেটার নাম ছিল করিম। বয়সে আমার চেয়ে 2-3 বছরের বড় ছিল। তবে সে আমার সাথে এমনভাবে মিশতো আমার মনেই হতো না আমি তার ছোট। আমরা নানা রকম পরিকল্পনা করতাম একসঙ্গে। কোথায় মাছ ধরতে যাব, কখন পাখির বাসা খুঁজতে যাব, কার গাছের ফল পেড়ে খাবো, সব সিদ্ধান্ত নেওয়া হয়ে যেত করিম আসার সঙ্গে সঙ্গেই। খুলে বুদ্ধি পরামর্শ করে দুজন দুদিক দিয়ে ঢুকতাম বাড়িতে, কেউ যদি কিছু টের পেয়ে যায় সেই জন্য। একবার এক ছুটিতে বেড়াতে এলো করিম, এসেই দৌড়ে চলে এলো আমাদের বাড়িতে। আমি তখন ঘুমাচ্ছিলাম। করিমের ধাক্কায় ঘুম ভেঙে গেল। সে কিছু না বলে ইশারা দিল বাইরে যাওয়ার জন্য। আমি কোনো কথা বাড়ালাম না। বাড়ি থেকে বের হয়ে সোজা গিয়ে দাঁড়ালাম গোয়াল ঘরের পেছনের দিকটায়। তারপর দুজনে কুশল বিনিময় করতে করতে চলে গেলাম বিল পার। এরই মধ্যে করিম জানালো এবার সে পুরো 1 সপ্তাহ থাকবে। পরীক্ষা শেষ, তাই স্কুল বন্ধ। শুনে আমি লাফিয়ে উঠলাম আনন্দে। 1 সপ্তাহ দুজনে একসাথে, এর আগে কখনো থাকিনি। করিম বলল সারা সপ্তাহের পরিকল্পনাটা এখনই করে ফেলতে চাই, কিন্তু বসবো কোথায়? বিল পারে অনেক মানুষ, সবাই বিল পাহারা দিচ্ছে। প্রায় শুকিয়ে যাওয়া বিল থেকে পাশের পাড়ার ছেলেরা মাছ চুরি করতে আসে, তো তাই কোনো নির্জন জায়গা নেই। আশেপাশে তাকিয়ে দেখলাম একমাত্র বটতলাটাই ফাঁকা আছে, কিন্তু বটতলায় গিয়ে বসার মতো সাহস আমার নেই। কে জানে কখন ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে ভূত। করিম খুব করে বোঝালো, বলল এত ভয় পেলে জীবন চলে না। এছাড়া কেউ তো আমাদের বেঁধে রাখবে না। ভূতের আনাগোনা পেলে ঝেড়ে দৌড় দিব। দৌড় আমরা কম জানি না, বরাবরই ফাস্ট হই। সবচেয়ে বড় কথা হলো আর কোথাও নির্জন জায়গা নেই। অতএব আমরা গিয়ে বসলাম বটতলায়। ভয়ে আমার বুক কাঁপতে শুরু করলেও করিমকে সেটা বুঝতে দিলাম না লজ্জায়। করিম নানা রকম পরিকল্পনা করতে শুরু করলো। আমি তেমন কোনো কথা না বলে শুধু হ্যাঁ হ্যাঁ করে যেতে লাগলাম। আর বারবার তাকাতে লাগলাম বটগাছের ডালের ঝোপগুলোর দিকে। করিমের অনেকগুলো পরিকল্পনার মধ্যে একটা পরিকল্পনা ছিল, পরের দিন খুব ভোরে আমরা বিলে মাছ ধরতে নামবো। চুরি করব না, আমাদের জমি থেকেই ধরবো। নিজ হাতে বড় মাছ ধরার মধ্যে একটা আনন্দ আছে। এছাড়া সকালবেলা সবাইকে মাছ দিয়ে চমকে দেওয়ার ব্যাপারটা তো আছেই। আমি একমত প্রকাশ করলাম করিমের সাথে। সিদ্ধান্ত হলো ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সে এসে আমাকে ডাক দেবে। আমি তখন বেরিয়ে যাব আস্তে করে। কথাবার্তা শেষ করে আমরা উঠে দাঁড়ালাম। বাড়ির দিকে পা বাড়াতে বাড়াতে আরও একবার ডালের দিকে তাকালাম। করিমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমাদের সব পরামর্শ ভূত শুনে ফেলেনি তো? করিম হেসে বলল, তুই কি যে বলিস না, ভূতের খেয়ে দিয়ে তো কাজ নেই, আমাদের কথা শুনতে আসবে তাই না? শোন, মাথা থেকে এসব আজগুবি চিন্তা দূর কর। এবার আমরা বাড়িতে আসলাম। রাতে একটু পড়াশোনা করে শুয়ে পড়লাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না। শুধু মনে হচ্ছিল কখন আজান দেবে আর কখন বিলে যাব। এপাশ ওপাশ করছিলাম, শোয়া থেকে উঠে বসেও ছিলাম 3-4 বার। তারপর হঠাৎ কখন ঘুমিয়ে পড়ি টের পাইনি। ঠক ঠক করে আওয়াজ হলো দরজায়। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল আমার। গারুচু করে তাকালাম পাশের খাটে।
যদিও অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, তবুও নাক ডাকানো শুনে সব বুঝতে পারলাম আমি ভাইয়া গভীর ঘুমে। অতএব নিশ্চিন্তে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আমি বাইরে এসেই দেখি করিম দাঁড়িয়ে আছে মাছ ধরার সরঞ্জাম নিয়ে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু এত অন্ধকার কেন ঠিক বুঝতে পারলাম না। আজানের সময় তো প্রায় উঠি, অন্যদিকে তো এত অন্ধকার থাকে না। মনে হয় আজ আকাশে অনেক মেঘ। আমি কয়েকবার বাবার ঘরের দরজার দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম করিমের পিছু পিছু। 1.5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বিল পার। অন্ধকারের জন্য তখনও করিমের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এত অন্ধকারে মাছ ধরতে নামাটা কি ঠিক হবে? সে বলল, আরে কিছু হবে না, দেরি করলে লোকজন চলে আসতে পারে। করিমের গলার আওয়াজ কেমন যেন অন্যরকম মনে হলো অন্য কেউ কথা বলছে। আমি অবাক হলাম না, কারণ ঘুম থেকে উঠলে গলার স্বর একটু চেঞ্জ হয়েই যায়। করিম এত তাড়াহুড়া করতে লাগলো যে আমি আপত্তি করার সুযোগ পেলাম না। জামা কাপড় গুটিয়ে নেমে পড়লাম বিলে। করিমও গুটালো জামা কাপড়, তবে নামার আগে কিসের যেন একটা পুটলি লুকিয়ে রাখলো ঝোপের মধ্যে। আমি সেদিকে তাকাতেই ধমক দিল সে, যে কাজ করতে এসেছি সে কাজ কর, এত কথা বলিস না। এবার করিমের গলাটা একটু অন্যরকম মনে হলো, একেবারে অদ্ভুত শোনা গেল। আমি তার দিকে ভালো করে তাকালাম, সঙ্গে সঙ্গে সে মুখ ঘুরিয়ে নিল। তারপর লম্বা লম্বা পায়ে এগিয়ে যেতে লাগলো খালের দিকে। এমনিতে বিলে তেমন পানি না থাকলেও খালে তখন অনেক পানি, যে কেউ ডুবে যাবে। কিন্তু করিম এক লাফে নেমে পড়ল খালে। নেমেই ডাকতে লাগলো আমাকে, আয়, বেশি পানি নেই, ডুববি না। আমি জোর গলায় বললাম, না, আসবো না, খালে অনেক পানি, ডুবে যাব। করিম রেগে মেগে বলতে লাগলো, কে বলেছে অনেক পানি? দেখতে পাচ্ছিস না আমার হাঁটু পর্যন্ত পানি মাত্র। যদিও অন্ধকারের জন্য তেমন দেখা যাচ্ছে না, তবু আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে করিম। দেখে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। যে খালে কমপক্ষে 5 হাত পানি হবে, সেখানে কিনা তার হাঁটু পানি পর্যন্ত হচ্ছে কিভাবে? হঠাৎ করিম আমার হাত ধরে টানতে লাগলো, কিন্তু খাল থেকে কিভাবে যে এত তাড়াতাড়ি কাছে এলো, হাত ধরলো বুঝতে পারলাম না। আমি হাত ছাড়িয়ে নেওয়ার জন্য যেই তার হাতের দিকে তাকালাম, দেখি সে দাঁড়িয়ে আছে খালেই। তার হাত দুটি লম্বা হয়ে এসে আমার হাত ধরেছে। শুধু তাই নয়, তখনও আমাকে টানছে খালে নামানোর জন্য। আর আমি প্রাণপণে চেষ্টা করছি হাত ছাড়িয়ে নিতে। একসময় টের পেলাম কে যেন আমার গলা চেপে ধরেছে। তারপর আর কিছু বলতে পারবো না। কে যেন আমার চোখে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছে। চোখ খুলে দেখি মা, বাবা, ভাইয়া সহ গ্রামে শত শত মানুষ ঘিরে রেখেছে আমাকে। এত মানুষ কেন? জিজ্ঞাসা করতেই জানতে পারলাম রাতে আমি ভূতের খপ্পরে পড়েছিলাম। ওটা আসলে করিম ছিল না, ছিল একটি ভূত। আর তখন রাত পোহাতে ঘন্টা 3 বাকি ছিল। করিম এসেছিল সময় মতোই। বারবার দরজায় নক করার পরও যখন শব্দ সাড়া পাচ্ছিল না, তখন সে ডেকেছিল আমাকে। এতে ঘুম ভেঙে যায় ভাইয়ার। আমাকে ঘরে না দেখে তারা খুঁজতে এদিকে সেদিকে যায়। এক সময় আমাকে তারা উদ্ধার করে বিল থেকে। সবাই নিশ্চিত আর কিছুক্ষণ পরে গেলে আমাকে আর জীবিত পাওয়া যেত না। লিসেনার্স, এবার আজকে শেষ ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি, তবুও তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। কিছু মাস আগে এক রাতে আমার জ্বর ছিল 106। আম্মু আমাকে CMH-এ ভর্তি করে বাসায় চলে আসেন। আমার যেহেতু তখন 14 বছর, তাই আমাকে রাখা হয় পুরুষ ওয়ার্ডে। আমার অনেক আগে থেকেই রাত জাগার অভ্যাস আছে। ভর্তি হওয়ার 2 দিন পর রাত আনুমানিক 1:30-এর দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি এপাশ ওপাশ করছি ঘুমানোর জন্য, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। এভাবে আনুমানিক আধ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমার চোখ পড়ে রুমের একদম কোণার এক বেডের পেশেন্টের দিকে। বলে রাখা ভালো, আমি রুমের দরজার পাশের বেডের বিপরীত পাশে ছিলাম। তো যখন ওই পেশেন্টের দিকে আমার চোখ পড়ল, তখন দেখলাম সে বেডের উপরে বসে বিড়বিড় করে কি বা কার সাথে যেন কথা বলছে। তখন আমি এখনকার মতো ছিলাম না, যার কারণে কিছুটা ভয় পেয়ে যাই। আর তাই পাশের বেডের এক সৈনিক ভাইয়াকে আস্তে আস্তে ডাকতে লাগলাম। ভাইয়া চোখ খোলার পর ভাইয়াকে সেই পেশেন্টের দিকে দেখালাম। আর তখন ভাইয়া বলল, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো খাবারের জন্য টোকেন দিতে আসা আঙ্কেলটার ডাকে। তখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেলাম আর ওই কোনার পেশেন্টের বেড ফাঁকা দেখলাম। তারপর পাশের ওই সৈনিক ভাইয়াটাকে খুঁজতে লাগলাম। দেখলাম তিনিও নেই। ভাবলাম হয়তো ক্যান্টিনের দিকে গেছে। ভাইয়া প্রায় আবার ক্যান্টিনে যায় কারণে অকারণে। তাই আমিও ক্যান্টিনে গেলাম। গিয়ে ভাইয়াকে কালকে রাতের ব্যাপারটার কথা জিজ্ঞেস করলাম। ভাইয়া আমাকে
কোনার এক বেঞ্চে নিয়ে বসালো। তারপর জিজ্ঞেস করলো আমি ভয় পেয়েছি কিনা। আমি না বললাম। তারপর তিনি আমাকে ওই ব্যক্তির ঘটনাটা বলতে লাগলেন। ঘটনাটা ছিল এরকম। প্রায় 2 বছর আগে আমি আর্মিতে জয়েন করি। আমি যখন ট্রেনিংয়ে ছিলাম তখন হঠাৎ আমারও খুব জ্বর হয় আর আমি এই CMHেই ভর্তি হই। তার ঠিক পরদিন একজন আঙ্কেলকে তার ছোট ভাই এসে ভর্তি করিয়ে যায় এখানে। আঙ্কেলটার সমস্যা ছিল সে একা একা কথাই বলতো, শুধু বিড়বিড় করতো সারাক্ষণ। আর কথাগুলো কিছুটা এমন ছিল যে প্লিজ আমাকে মারবেন না, আমি আর কখনো এমনটা করব না। আঙ্কেলটার অবস্থা ক্রমেই খারাপের দিকে যায় আর তাই ডাক্তারেরা ডিসিশন নেয় পরদিন সকাল থেকে ওই আঙ্কেলটাকে ICUতে রাখবে। কিন্তু সেই রাতে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। CMHে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া পুরো ক্যান্টনমেন্টের বৈদ্যুতিক কেবল ছিঁড়ে পড়েছিল। তো সেই রাত 1টার দিকে ওই আঙ্কেলটা খুব চিৎকার করছিল আর বলছিল বাঁচাও আমাকে, আমাকে মেরে ফেলো না। ডাক্তারেরা দ্রুত তাকে দেখে জরুরি হেলিকপ্টার কল করলো ঢাকা CMHে নেওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই একদমকা হাওয়া এলো আর হাসপাতালের জেনারেটর কাজ করা বন্ধ হয়ে গেল। রুমের দায়িত্বপ্রাপ্ত আঙ্কেল মোবাইলে লাইট জ্বালালো আর আমরা দেখতে থাকলাম লম্বা কালো মূর্তির মতো কেউ একজন সেই আঙ্কেলটাকে ঘাড় ধরে তার বেডের কোনায় বাড়ি দিল। আর সাথে সাথেই ওই আঙ্কেলটা মারা গেল। সকালবেলা আঙ্কেলটার বাসা থেকে তার আত্মীয়রা এলে তার ভাইকে রুমের ওই দায়িত্বপ্রাপ্ত আঙ্কেল ডেকে নিয়ে জিজ্ঞেস করে তার ভাইয়ের কি সমস্যা ছিল। তখন ওই আঙ্কেলের ভাই বলল আঙ্কেলটা নাকি ব্ল্যাক ম্যাজিক চর্চা করত আর এর মাধ্যমে নাকি নিরীহ অনেক মানুষকে মেরে ফেলেছে, এমনকি এক জিনকেও নাকি অকারণে বন্দি করে হত্যা করেছে সে। আমি ভালো লিখতে পারি না তাই হয়তো ঠিকভাবে বুঝাতে পারিনি, অনেক দুঃখিত। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।